তো ভোকাবুলারি আসলে আমরা কিভাবে পড়বো? এটা পড়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা রেগুলার পড়বো আর মুখস্থ করবো। এটা মুখস্থ করতে করতে একসময় মুখস্থ হয়ে যাবে। তো নিয়মিত যদি আমরা মুখস্থ করতে থাকি আজ হোক কাল হোক একসময় মুখস্থ হয়ে যাবে, রাইট? তো আমরা আমাদের কাজ হচ্ছে প্রতিদিন আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত পড়বো। ওই জিনিসগুলো পড়বো, লিখবো, প্রতিদিন পত্রিকা পড়বো, ইংলিশ পত্রিকা পড়বো। বিখ্যাত যেসব ইংলিশ পত্রিকা আছে, নিউ ইয়র্ক টাইম থেকে শুরু করে, ঠিক আছে, অবজারভার, যা যা আছে সব আমাদের রেগুলার পত্রিকা পড়তে হবে। প্রতিদিন মোটামুটি মানে ইংলিশ পড়তে হবে, ঠিক আছে? সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ইংলিশ পড়তে হবে এবং সবার সাথে ইংলিশে কথা বলতে হবে, নিয়মিত ইংলিশে কথা বলতে, ইংলিশে লিখতে হবে। এগুলো করলে মোটামুটি এক পর্যায়ে ভোকাবুলারি শেখা হয়ে যাবে। এটা সময় লাগবে, এটা করতে করতে আলটিমেটলি একটা সময় ভোকাবুলারি পড়া হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত এই যে কথাগুলো বললাম, এগুলো শুনতে খুব লুক্রেটিভ, শুনতে এগুলো অনেক থিওরিটিক্যাল, যে আসলে এরকম করলে ডেফিনেটলি হবে, কিন্তু এটা সম্ভব না ভাইয়া। এটা প্র্যাকটিক্যালি পসিবল না। দিস ইজ নট দ্য ওয়ে যে আমি বসে বসে প্রতিদিন ২-৩ ঘন্টা করে ভোকাবুলারি পড়বো। এটা সম্ভব না। অ্যাবসলিউটলি আনঅ্যাচিভেবল। দিস ইজ অ্যাবসলিউটলি আনঅ্যাচিভেবল। আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। এখন আমাদের আসলে ভাই একটা উপায়ে ভোকাবুলারি শিখতে হবে যেটা অ্যাচিভেবল এবং যেটা আসলে ইফিশিয়েন্ট। আবারও বলি ভাই, দ্য বেস্ট মেথডস আর নট অলওয়েজ অ্যাচিভেবল। আমরা যদি ডেইলি ৩-৪ ঘন্টা করে ভোকাবুলারি পড়তে পারি, এটা ডেফিনেটলি আমরা ভোকাবুলারি শিখে যাবো। কিন্তু এটা পসিবলও না, এটা প্র্যাকটিক্যালও না। ঠিক আছে? সো কি করব তাহলে? এই জিনিসটা আলোচনা করার জন্যেই এখনকার কথাগুলো। এতক্ষণ আগে যা বলছি এটা ভুলে যাও। এটা সম্ভব না। আমাদের ইউটিউব চ্যানেলে জিআরই ৩৩৩ এর উপরেই ৫টা ভিডিও আছে। আমরা আমাদের বিভিন্ন কোর্সে ওই ৫টা ভিডিও দেখাই সবাইকে। দেখানোর পরে বলি, এই ৫টা ভিডিওতে যা যা বলছে এভাবে করে কোনোদিন ভোকাবুলারি শিখবা না। এতক্ষণ যা করে আসছো এগুলোতে মনে হইছে অনেক ফ্যান্টাস্টিক, বাট কোনোদিন আর পড়বা না। এভাবে করে কোনোদিন পড়তে যাবা না। এভাবে করে পড়লে সারা জীবন শুধু ভোকাবুলারি পড়তে হবে। ইউ উইল হ্যাভ এ পিএইচডি ইন ভোকাবুলারি। এটা তো আমাদের উদ্দেশ্য না। এটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে জিআরই ৩৩৩ সার্চ দিলে একটা প্লে লিস্ট পাবা, ওখানে দেখতে পারো। ঠিক আছে? ওই ৫টা মেথডে কোনোভাবেই ওই ৫টা ভিডিওতে যা যা দেখানো আছে ওইভাবে করে ভোকাবুলারি কোনোদিন শেখা যাবে না। তাহলে আসো আমরা ভোকাবুলারি কিভাবে শিখবো, কিংবা এই বইটাই বা কিভাবে ব্যবহার করব। দুইটা একই একই, দুইটা কোশ্চেনের অ্যান্সার একই। এই বইটা কিভাবে ব্যবহার করবো বা ভোকাবুলারি কিভাবে শিখবো। ফার্স্ট থিং ভাইয়া, তুমি কি মাতৃভাষা, ইংলিশটা একটা ভাষা, মাতৃভাষা বলতে বাংলা, ছোটবেলায় কিভাবে শিখছো? তুমি কি মুখস্থ করছো ছোটবেলায়? আব্বু আম্মু তোমাকে কোনো বাংলা ভাষার কোনো কিছু মুখস্থ করতে ধরাই দিতে দেয় নাই। সো এই যে গতানুগতিক পদ্ধতি, বাম পাশে যেটা দেখতেছো, ওয়ার্ড মুখস্থ করা, ডেফিনেশন মুখস্থ করা, সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করা, এগুলো কিচ্ছু করতে যাবা না। ডান পাশে দেখো কি করবা, খেয়াল করে দেখো। বাংলা ভাষা শিখতে কিন্তু তুমি কোনো কিছু মুখস্থ করো নাই। ছোটবেলায় বাবা মাকে বলতে শুনছো, সেটা তুমি দেখে তোমার মনে হয়েছে এটা, তুমি তাই ধারণা করছো। আবারও বলি, শব্দ শেখার একটাই ওয়ে, শব্দের অর্থ অনুমান করা। তুমি যখন হিন্দি সিনেমা দেখো প্রথম দিকে, তুমি কিন্তু মানেও জানো না। শাহরুখ খান যখন নিজের হাত দেখায় কাজলের দিকে কিছু একটা বলে, ও দেখা যায় ২ হাত বাড়ায় বলতেছে আই লাভ ইউ। ঠিক আছে? আমি হিন্দি জানি না, আই লাভ ইউর হিন্দি কি। সো তখন তুমি বুঝে নাও ওর হাত বাড়ানোর এক্সপ্রেশন দেখে যে ভালোবাসা প্রকাশ করছে। তখন যে শব্দটা বলে তোমার মাথায় মনে হয় যে এটা তার মানে একটা ভালোবাসা মিন করে। এই যে শব্দকে বাস্তব পরিস্থিতিতে শোনা এবং দেখা, এটাই ভাইয়া। তুমি শব্দটাকে রিয়েল লাইফে যখন ফেস করতেছো, একটা অনুমান করবে। আবারও বলি ভাইয়া, শব্দের অর্থ অনুমান করতে শেখাটাই আমাদের এই বই ব্যবহার করার একমাত্র উপায়। এবং এবং শব্দের অর্থ অনুমান করতে করতে একটা পর্যায়ে রিয়েলি বুঝতে পারা যে শব্দটার আসলে মানেটা কি। তাহলে এখানে আমরা যে জিনিসগুলো এখানে লিখতেছি সেই জিনিসগুলো দেখো, শব্দকে বাস্তব পরিস্থিতিতে শোনা এবং দেখা, বারবার শোনার মাধ্যমে অজান্তেই মনে গেঁথে যাওয়া, শব্দের সাথে ইমোশন জড়িয়ে যাওয়া। এই শব্দটাকে তুমি যখন রেগুলার ব্যবহার করতেছো, ইমোশন ডাজেন্ট মিন কান্না হাসি এগুলা, ওই শব্দটার সাথে তোমার রিলেশনটাই তোমার ইমোশন। যে শব্দটা আমি রেগুলার ব্যবহার করতেছি, এই যে মাত্র বললাম এই শব্দটাকে আমি রেগুলার ব্যবহার করতেছি, বাংলাটা হয়তো নিয়মিত, কিন্তু আমি যে রেগুলার শব্দটা ব্যবহার করতে করতে এতটা আমি অভ্যস্ত হয়ে গেছি, দিস ইজ মাই ইমোশন ফর দিস ওয়ার্ড। পরিস্থিতি থেকে অর্থ অনুমান করা, এক্স্যাক্টলি, মানে কেউ যখন একটা শব্দ বলে ওই পরিস্থিতির সাথে মিল রেখে আমরা যে শব্দকে অনুমান করি, যেমন এই যে শব্দকে বাস্তব পরিস্থিতি শোনা এবং দেখা, ওটার থেকেই আসলে শব্দের অর্থ অনুমান করা। ভিজুয়ালাইজ করা, ভিজুয়ালাইজ করা মানে একটা শব্দ যখন তোমার সামনে আসে, তুমি ওটার থেকে কোনো একটা সিচুয়েশন তোমার মাথায় কল্পনায় ভেসে ওঠে, এটাই ভিজুয়ালাইজ করা। স্বাভাবিক আর দৈনন্দিন অভ্যাস, ওই শব্দটা
তুমি দৈনন্দিন জীবনে ব্যবহার করা, ভোকাবুলারি দৈনন্দিন জীবনে টুকটাক পড়ার অভ্যাস করা। সেই পড়াটা কেমন? না ওই বই খাতা খুলে পড়া না। রিয়েল লাইফে যখন ফ্রি আছি, অফ পিক আওয়ার, উই কল ইট অফ পিক আওয়ার, ওই সময়টা একটু টুকটাক এই এতক্ষণ ধরে যে শব্দগুলো সারাদিন দেখছি, নতুন মিট করছি, নতুন করে পরিচয় হয়েছে, এই জিনিসগুলোকে একটু সময় দেয়া। ঠিক আছে? যেমন তুমি যখন ছোটবেলায় মনে করো দাদাকে ডাকতেছো, হ্যাঁ, তুমি নতুন করে জানছো তোমার বাবা কিন্তু তার বাবাকে বাবা আব্বা কিছু একটা বলে, তাই না? তুমি হয়তো ওটাই বলতে যাও, ওটাই যখন বলতে শুনো তোমার বাবাকে, তুমিও তাই বলতে যাও, তখন তোমার বাবা মা তোমাকে আবার বলে দেয়, না বাবা না, তোমার বাবা তো এইটা, এইটা হয় তোমার দাদা, দাদা বলো দাদা। এই যে একটা প্রসেস, ঠিক আছে, আমাদের লোককে ন্যাচারাল প্রসেসটা আয়ত্ত করা, হ্যাঁ, এই যে একটা শব্দের সাথে আমাদের, তুমি কিন্তু জানো না যে দাদা মানে বাবার বাবা, তুমি কিন্তু এটা জানো না। তুমি জাস্ট জানো ওই মানুষটা দাদা, ওই মানুষটা বাবা, তুমি কিন্তু এটাও জানো না তার নাম দাদা নাকি তাকে, তার সাথে তোমার সম্পর্কটা দাদা, এগুলো তুমি কিচ্ছু জানো না, তুমি জাস্ট দাদা ডাকতে থাকো। আস্তে তুমি যখন বড় হও একটা পর্যায়ে, তুমি কদিন পরে বুঝতে পারো দাদা তার নাম না। এইভাবে করেই আমরা ভোকাবুলারি শিখবো। আমরা ভুল ভাল ভাবে অনুমান করব, ওটা ব্যবহার করা শুরু করে দিব, একটা পর্যায়ে গিয়ে বুঝবো আচ্ছা এটা যে ব্যবহার করতে ভুল হচ্ছে, তখন আবার সঠিকটা শিখবো। ঠিক আছে? এই যে মনে করো আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে অমুকের নাম কি, আমরা তো বলবো ওনার নাম দাদা, আসলে কি ওনার নাম দাদা না, বাট অনেকদিন পরে বড় হয়ে বুঝবো এটা সাথে ওনার সাথে আমার সম্পর্কটা দাদা। তো এই যে জিনিসগুলো বললাম, আমরা আসলে এটাই করবো, আমরা শব্দ সম্পর্কে চোখ বন্ধ করে কনফিডেন্টলি যা মনে আসছে তাই ধরে নিবো এটার অর্থ বানান, চোখ বন্ধ করে ধরে নিবো এটার যা বানান তাই, আমি যা বুঝতেছি তাই, হ্যাঁ, এভাবে করে আমরা লেখা শুরু করে দিব, ব্যবহার করা শুরু করে দিব। এটা করতে গেলে যেটা হবে বা সহজ জিনিস, ওই শব্দটার কোনো না কোনো একটা ভার্সন হতে পারে, ভুল বানান হতে পারে, ভুল উচ্চারণ, কিছু না কিছু একটা তোমার মাথায় গেঁথে যাবে, তুমি শব্দটার সাথে পরিচিত হবে, ব্যবহার করতে শুরু করো। এরপরে হবে উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন, ওটার এক্সাক্ট মিনিং, এইগুলো অটোমেটিক তোমার আস্তে আস্তে করে জানা হবে, কারণ তুমি ভুল করতে করতে একটা পর্যায়ে বুঝবা আচ্ছা এটাতে এতদিন ধরে বলতেছি তো কাছাকাছি শব্দ হয়েছে, ঠিক আছে, বাট আমি তো ভুল করতেছি, শিখে যাবা। এট ফার্স্ট ওইটাকে জয় করে ফেলবো, তারপরে ওটাকে গোছাবো, হ্যাঁ, ফার্স্টে জয় করবো, একটা শহরকে জয় করবো, তারপর শহরটাকে সুন্দর বানাবো, সুন্দর উচ্চারণে শহরটাকে সাজাবো, ঠিক আছে, সুন্দর রং চং করে শহরটাকে সাজাবো, আগে আগে জয় করে ফেলতে হবে। দেন এতক্ষণ যা বলে ফেলছো অলরেডি, তাই যখন তুমি কোনো একটা শব্দ শুনবা তখন খেয়াল করে নির্দিষ্ট মুখ, চরিত্র বা সিনেমার দৃশ্য তোমার মাথায় ভেসে উঠবে, দিস ইজ ভিজুয়াল মেমোরি, ভিজুয়ালাইজেশন, এই স্ক্রিনের এই যে লাস্ট সেকেন্ড লাস্ট ভিজুয়ালাইজ করা, দ্যাট ইজ দিস থিং। এই যে আমি মাত্র একটু ধরে যা বললাম, বানানে আটকে না থেকে একটি দৃশ্যের সাথে অর্থ যুক্ত করো, ঠিক আছে, এটাই কাজ, এটা তোমার লং টার্ম মেমোরিতে গেঁথে যাবে। চোখের থেকে দেখ, মানে যে মেমোরিটা তোমার আসে, ঠিক আছে, আবার কান থেকে যা শুনো, তো কান থেকে শুনলেই চোখ থেকে কিছু একটা ভেসে উঠবে। এটাই শাহরুখ খান বললে তোমার চোখের সামনে কি ভেসে ওঠে, দেখবে এমন কোন একটা সিনেমার দৃশ্য ভেসে ওঠে যেই দৃশ্যটার মাধ্যমে তোমার শাহরুখ খানের সাথে পরিচয় হয়েছে। ঠিক আছে, এরকমই ব্যাপার। বাংলাদেশ ক্রিকেট বললে তোমার সামনে কি ভেসে ওঠে, ব্রাজিল আর্জেন্টিনা বললে তোমার সামনে কি ভেসে ওঠে, দেখবে এমন একটা কিছু ভেসে ওঠে যেটার মাধ্যমে ওই ওয়ার্ডটার সাথে তোমার পরিচয়, ব্রাজিল আর্জেন্টিনা শাহরুখ খান হোয়াট এভার বাংলাদেশ, তোমার সামনে যা ওটার মাধ্যমে তোমার পরিচয়। সো দিস ইজ ভিজুয়ালাইজেশন। সুতরাং আমরা কোনো অক্ষরও মুখস্থ করার চেষ্টা করব না, আমরা লিটারালি যা বানান পারি, যা উচ্চারণ পারি, ওটার একটা অর্থ অনুমান করব। ঠিক আছে, অনুমান করে একটা কাগজে লিখতে থাকবো, যাই অনুমান করবো, ওয়ালে লিখবো, বাসার ওয়ালে লিখবো, বাথরুমের আয়নায় লিখবো, হাতের কাছে ছোট কাগজ থাকলে তাই লিখবো, হাতের তালুতে লিখবো। এই লেখাটাও কিন্তু সেটাকে ব্যবহার করা, লেখার উদ্দেশ্য মুখস্থ করা না, লেখার উদ্দেশ্য সেটাকে ব্যবহার করা। খেয়াল করে রাখো, তুমি যদি বাসার ওয়ালে একটা কিছু লিখে রাখো, ওটা তোমার চোখে অনেক দিন পড়বে, তাই না? এখন কোনটা লিখবা, যেটা তোমার মনে হয় যে একটু কঠিন, একটা কাগজে একটা জিনিস লিখে পকেটে নিয়ে ঘোরো না, সারাদিন পকেট থেকে ওটা 10 বার বের করো, 10 বার শব্দ কয়েকটা দেখো। ওকে, এই যে মাত্র যেগুলো বললাম ভিজুয়ালাইজেশনের কৌশলগুলো কি কি, তুমি একটা হোয়াইট বোর্ড কিনে ফেলো ভাই, 200-250 টাকা দিয়ে হোয়াইট বোর্ড কিনে তোমার রুমে টানায় ফেলো, আর একটা হোয়াইট বোর্ড মার্কার এটা অলওয়েজ তোমার কাছে রাখো, যখনই কোনো একটা শব্দ পড়বা, মিট করবা, ভিজিট করবা, শব্দের সাথে পরিচয় এটা হোয়াইট বোর্ডে লিখে ফেলো, লিখে কয়দিন পরে এটা কয়দিন থাকুক না, দুই একদিন, একদিন দুদিন থাকুক, মুছে ফেলো, একটা দুইটা একাধিক ওয়ার্ড, হোয়াট এভার। এই দেখো কি বলছে, শব্দটা লিখবা, 3 নম্বর পয়েন্টটা খেয়াল করো, দেখুন আর মনে মনে প্রসেস করুন, পরে মুছে ফেলুন, দিস ইজ দ্য ওয়ে ভাইয়া। ঠিক আছে, খেয়াল করো, বাসার কাজ, ট্রান্সপোর্টেশন, যে কোনো সময় শব্দগুলো রেকর্ডিং থেকে বারবার ওয়ার্ড গুলো শুনুন এবং লিখে ভিজুয়ালাইজ করুন, এইটা হচ্ছে এই বইয়ের কাজ। বইটা নিয়ে আসতেছি, বইটা নিয়ে একটু পরে দেখাচ্ছি। তো আমাদের বইয়ে তোমাকে কতগুলো ভিডিও দেয়া আছে,
তুমি এই ভিডিওগুলো যখন ফ্রি আছো, বাসায় কাজ করতেছো, রান্না করতেছো, লাউড স্পিকারে প্লে করে পাশে বাজতে থাকুক। ওইদিকে মনোযোগ দেওয়ারও দরকার নেই, ও বাজতে থাকুক। ঠিক আছে, শুনতে থাকো খালি, ওইদিকে তাকানোরও দরকার নেই। বাসে যাচ্ছ, মোবাইলটা বের করে এই ব্লুটুথ ইয়ারফোন অথবা ইয়ারফোন কানেক্ট করে প্লে করে বসে থাকো, কানে বাজুক। ঘুমাতে যাচ্ছ, তার আগে একবার প্লে করে বসে থাকো। দেখো 10 মিনিটের একটা ভিডিও, ছোট। এই বারবার রেকর্ড গুলো শোনো, আর এর মধ্যে যেই ওয়ার্ডটা তোমার কানে আসবে ওইটাকে হয়তো তুমি লিখতে চাইলে লিখতে পারো। তো এই যা কিছু বললাম এগুলো কি সব একসাথে করতে হবে না, যখন যেটা ইচ্ছে তখন সেটা করবা। সো সবচেয়ে বেশি কাজে লাগবে ভিডিওগুলো প্লে করে বসে থাকবা, শুনতে 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 একটা পর্যায়ে একটা শব্দ কানের মধ্যে গেঁথে যাবে, হোক না ভুল। তবুও দেখবে গেঁথে তো গেছে, এই গেঁথে যাওয়াটাই অ্যাচিভমেন্ট। গেঁথে যাওয়াটাই মানে অনেক দূর আগায় গেছে। যেমন যে স্ক্রিনে যতক্ষণ আমি কথা বলতেছি, তুমি ডান পাশে অ্যাবেট ওয়ার্ডটা দেখতেছো, দেখে এতক্ষণে তোমার অ্যাবেট ওয়ার্ডটা, ABAT অ্যাবেট ওয়ার্ডটা এতক্ষণে তোমার মাথায় এই এই চোখ বন্ধ করলে এখন তুমি নীল রঙের মধ্যে কালোতে দেখা অ্যাবেটটা দেখতে পাবা। দিস ইজ ভিজুয়াল মেমোরি। তোমার হোয়াইট বোর্ডে তুমি এরকম করে লিখে রাখতে পারো। দেন দিস ইজ হোয়াট উই ওয়ান্ট ফ্রম ইউ। নোট করুন। হ্যাঁ, এই যে প্যাটার্নটা দেখতেছো, এই টেবিলটা একটা স্যাম্পল আমরা দেখাইছি। রাইট দ্য ফলোইং ওয়ার্ডস ইন দ্য গিভেন ফরম্যাট বিলো, ওয়ান এক্সাম্পল ইজ শোন ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, এই বইটাতে তুমি প্রতিদিন যে ওয়ার্ড গুলো পড়বা, এই আধা ঘন্টা সময় তুমি দিবা পিক আওয়ার। 10 মিনিটের একটা ভিডিও সারাদিন ধরে শোনো, বিভিন্ন সময় আসা যাওয়ার পথে শোনো। বাট এই একটা আধা ঘন্টা সময় তুমি ভোকাবুলারির জন্য দিবা। তোমার খাতায় প্রত্যেকটা শব্দ এইভাবে লিখতে হবে, প্রত্যেকটা শব্দ, ইচ এন্ড এভরি ওয়ার্ড। হাতের লেখা সুন্দর হওয়ার দরকার নেই, টেবিল হাত দিয়ে আঁকার দরকার নেই। বাট দিস ইজ এ চেক লিস্ট। প্রথমে নাম্বার লিখবা, যে 1 নাম্বার মনে করো ওয়ার্ডটা হচ্ছে অ্যালিভিয়েট, তাহলে অ্যালিভিয়েটটা লিখবা। এই বাংলা অর্থের জায়গায় তার বাংলা অর্থ লিখি, এরকম করে যে টেবিল আকারে বানাইতে হবে এমনটা না। আবার সামনে কোনো একটা জায়গায় লেখো বাংলা অর্থ কি, এলিভিয়েটের বাংলা অর্থ অনুমান করবা। আবার বলতেছি, এলিভিয়েটের কিন্তু তুমি অর্থ আমাদের ভিডিও টিডিও দেখছো, সেখান থেকে অনুমান করবা। তুমি মনে করো দেখলা এলিভিয়েটের অর্থ কি, ব্যথা কমা বা লাঘব করা, কোনো আবারও বলতে পারে নেভার এভার মেমোরাইজ, মুখস্থ করো না। যেটা আসছে মাথায় এলিভিয়েটের মিনিং সেটাই লেখো এখানে। ঠিক আছে, যদি একান্ত ডাউটে পড়ো তাহলে একটু ভিডিওটা আবার দেখবা, কোনো বই খুলবা না, অনলি ভিডিওটা দেখবা। ভিডিওতে কি বলছে সেটাই একবার পড়ে আসো। ভিডিও মিন্স বই, আমাদের এই বইটা। এই বইটাতে এলিভিয়েট যেখানে আছে, মানে তুমি যখন লিখতেছো তখন দেখবা আরে কি বলছিল ভুলে গেছে, তখন এই বইটাই খোলো, খুলে এলিভিয়েটটা দেখে ফেলো। ওকে, ফাইন। এবারে আসো, তোমার হচ্ছে আহ, এটা এই যে এবার তুমি খেয়াল করো, এবার এলিভিয়েটের কথা ভুলে যাও। এবার এলিভিয়েটের কথা ভুলে যাও, ভুলে গিয়ে তুমি যেটা করো, এবার তুমি যেটা করো, যে ব্যথা কমা লাঘব করা, এইটার ইংরেজি তুমি কি জানো? এলিভিয়েট পুরো শেষ, এলিভিয়েট থেকে তুমি খালি বাংলা অর্থটা লিখছো, এবার এটা ভুলে যাও। এবার এই যে ব্যথা কমা লাঘব করা, এইটা হচ্ছে তুমি এটার যে ইংলিশ মিনিং জানো, তুমি যা জানো তোমার ভাষায় ইংলিশটা লিখো। কার ইংলিশ লিখবা? এই ব্যথা কমা বা লাঘব করা যা লিখছো এইটারটা লিখবা, নট এলিভিয়েটের সিনোনিম। লিখলা রিলিভ, ফাইন। এবার একটা কাজ করবে, এই যে বাংলাটা লিখছো না, ব্যথা কমা বা লাঘব করা, এইটা দিয়ে একটা বাংলা বাক্য বানাও, যে প্যারাসিটামল খেয়ে আমার জ্বর একটু কমেছে বা জ্বরের ব্যথা কমেছে, হোয়াট এভার। তো এই বাংলাটা দিয়ে এখানে একটা বাক্য বানাও। এবার এই বাক্যটাকে ট্রান্সলেট করবা ইউজিং দ্য ওয়ার্ড এলিভিয়েট। মাই ফেভার হ্যাজ স্লাইটলি এলিভিয়েটেড আফটার ইটিং প্যারাসিটামল। সিম্পল, শেষ। তার মানে খেয়াল করো, এলিভিয়েট থেকে একটা বাংলা অর্থ বানাইলা, যা মনে হলো তাই নিজের ভাষা। এগুলো কিন্তু বইয়ের ভাষায় লিখবা। লাঘব করা এটা জীবনেও লিখবা না, কারণ তুমি লাঘব করা শব্দ জীবনে ব্যবহার করছো। এটা হবে সিম্পলি কমা, কমে যাওয়া। আমারও বলছি ভাই, এই এই জায়গায় কিন্তু এটা এই লাঘব করা ব্যথা কমা দুইটা দেয়াই হয়েছে এটা বোঝানোর জন্য। ব্যথা কমা ঠিক আছে, কিন্তু লাঘব করা ঠিক নেই, কারণ লাঘব করা কোনোদিন তুমি বাংলা ভাষায় ব্যবহারই করো না। তো এইটা তুমি নিজের ভাষায় অর্থের মিনিংটা লিখবা। দেন এই অর্থ যেটা লিখছো বাংলায় সেটাকে ইংলিশে ট্রান্সলেট করো। ঠিক আছে, ইংলিশে ট্রান্সলেট করো তোমার যা মনে হয়। ইংলিশে ট্রান্সলেট করা মানে তোমার ভাষা, এটার ইংলিশ যা হইতে পারে। এরপরে এই বাংলাটা দিয়ে একটা বাংলা বাক্য বানাও। আবার এই বাংলা বাক্যটাকে এলিভিয়েট ব্যবহার করে ইংলিশে ট্রান্সলেট করো। এই প্রসেসটাই তুমি প্রতিদিন এই যে একটা লেকচারে যে ওয়ার্ড গুলো পড়বা, এই ওয়ার্ড গুলো এরকম করে খাতায় লিখে ফেলবা। এই বইটা পড়া শেষ করার পর তোমার নিজের ভাষায় নিজের নোট খাতায় 333টা ওয়ার্ড এভাবে করে লেখা হয়ে যাবে। এই এতটুকু তুমি পিক আওয়ারে টাইম দিবা, বাকি সব অফ পিক আওয়ার। এই বইটা তুমি পুরো পড়বা অফ পিক আওয়ারে। লেফট সাইডের জিনিসগুলো একটু খেয়াল করে নাও, যে কনটেক্সচুয়ালাইজ করবা। অ্যাবেট মানে হচ্ছে মনে করো ঝড় অ্যাবেট হওয়ার অপেক্ষায় আমরা দাঁড়িয়ে থাকলাম। ঠিক আছে, মানে ঝড়টা কমা, ধীরে ধীরে কমা। অ্যাবেট মানে ধীরে ধীরে কমা, তার মানে কি ঝড় অ্যাবেট হওয়ার অপেক্ষায় মানে ঝড় কমে যাওয়ার অপেক্ষায়। অনুমান, তুমি ওই যে উপরে কনটেক্সচুয়ালাইজ করছো, তুমি অনুমান করো এটার অর্থের মিনিং কি হইতে পারে, মানে সরি এই শব্দটার মিনিং কি হইতে পারে। হইতে পারে ধীরে ধীরে কমা, স্তিমিত হওয়া। তোমার যা মনে হয় স্তিমিত হওয়া তুমি জীবনে ব্যবহার করবা, নেভার, ডোন্ট ইউজ দ্যাট। কারণ তুমি তো স্তিমিত শব্দের সাথে পরিচিতই না। এটা বাংলা, প্রমিত বাংলা ভাষা, ঠিক আছে, তুমি তোমার মতো ভাষায় লেখো। এবারে আসো, তুমি এইটাকে নিজের মাতৃভাষায় লিখবা, যে ধীরে ধীরে কমাটাই
এটাকে মাতৃভাষায় বা নিজের ভাষায় লেখো, এই অনুমানটা ব্যবহার করে। এতক্ষণ যা লেফট সাইড ডান পাশ থেকে বললাম ওটাই লেফট সাইডে আবার সুন্দর মতো গোছানো আছে, যে বাংলা ভাষায় লেখো যে আমি টিউশনে গেলাম না কারণ বৃষ্টি কমার অপেক্ষা করছিলাম যাতে হেঁটে বাড়ি যেতে পারি। এই তো। এরপরে তুমি এটাকে ইংরেজিতে চূড়ান্ত ভাষায় এই বাংলা মাতৃভাষায় যেটা বানাইছিল ওয়ার্ড সেন্টেন্স, এটাকে ইংলিশে ট্রান্সলেট করো, যে বৃষ্টি অবশেষে অ্যাবেট হলে আমরা হেঁটে আমি আমি হেঁটে বাড়ি গেলাম। এইটা ইংলিশে এবার বানাও, ঠিক আছে? তুমি কি বুঝতে পারছো? আই ওয়াক টু দা হোম, তাই না? এটা একটা বানাইলে আবার এই যে যখন বৃষ্টি কমে গেল, when the rain abated। তুমি তোমার মতো করে বানাও, এই সবকিছু ইউ হ্যাভ দ্য ফ্রিডম। আবারও বলে দেয়, ভোকাবুলারি শিখবা পূর্ণাঙ্গ স্বাধীনতা নিয়ে। এই বইটা পড়বা পূর্ণাঙ্গ স্বাধীনতা নিয়ে। কিসের স্বাধীনতা? ভুল করার স্বাধীনতা, ভুলভাল পড়ার স্বাধীনতা, ভুলভাল শেখার স্বাধীনতা। যেমনটা বাচ্চারা ছোটবেলায় শিখছে, তুমি মনে করে দেখো, বাচ্চারা যখন ভাষা শিখে হাজারটা ভুলভাল বলে, ঠিক মতো হয় না উচ্চারণ, মানে, হ্যাঁ, মিনিং হয় না, আমরা তখন কারেকশন করে দিই, বি এ বেবি এগেইন। ওকে, নেক্সট। এইটা ভাই আমরা একটু বেশি ব্যবহার করবো এই যুগে। আমাদের চ্যাট জিপিটি, ক্লড আর হোয়াট এভার দ্য ইউআই এআই ইউ ইউজ, ওইখানে একটা চ্যাট থ্রেড খুলো, এটাকে, এই চ্যাট থ্রেডটাকে পিন করে রাখো। ওটার নামই হবে তোমার ভোকাবুলারি। এরপর তুমি যখন যে ওয়ার্ড শিখতেছো, যখন ফ্রি আসো ওর মধ্যে এটাকে ইনপুট দাও, এই যে এই প্যাটার্নটা, আগের প্যাটার্নটা, এই প্যাটার্নটা ওকে একবার শিখায় নাও যে এরকম করে আমি প্র্যাকটিস করব। দেন ওকে যখন তুমি একটা ওয়ার্ড দিবা, দিয়ে বলবা আমার মতো করে ওরকম যে চাইছিলাম ওরকম করে আমাকে বলো তো। আবার ওকে বলবা যে এই ওয়ার্ডটার কনটেক্সট গুলো আমাকে বলো তো, যে কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। কনটেক্সট মানে কি? ব্যবহার করা। এবার এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস খাতায় লিখে ফেলা, আমরা যখন এই বইটা পড়বো আমরা কোনো শব্দের মিনিং শিখবো না, আমরা ওই শব্দটার কনটেক্সট শিখবো, মানে এই শব্দটা কখন ব্যবহার করে। একটু যদি তোমাদেরকে আরেকবার একটু ব্যাক করে দেখাই, আমরা যখন অ্যালিভিয়েট শিখবো আমরা কোনোদিন মিনিং নিয়ে ফোকাস করবো না, যে অ্যালিভিয়েট মানে ব্যথা কমা, লাঘব করা। রাদার আমরা এইটা শিখবো, সাধারণত অসুখ বিসুখ হইলে সেই ব্যথা ট্যাথা কমতে থাকলে সেটাকে অ্যালিভিয়েট বলে। তারপরে যখন আমার কোনো ব্যথা পাইছি, ব্যথা কমে যাওয়ার ব্যাপার আছে, তখন আমি অ্যালিভিয়েট ব্যবহার করবো। দিস ইজ দ্য কনটেক্সট। এই ব্যথা কমা, লাঘব করা, দিস ইজ দ্য মিনিং। আমরা মিনিং নিয়ে চিন্তাই করতেছি না, ঠিক আছে? তো আমরা অলওয়েজ কনটেক্সট জানতে চাবো, যে ভাই এইটা কোন কনটেক্সটে ব্যবহার করে বলো তো, কোন সময় এই শব্দটা ব্যবহার করতে হয় আমাকে বলো তো। আর এআই ব্যবহার করে প্রশ্ন তৈরি করে প্র্যাকটিস করুন। এই মনে করো কিছুক্ষণ পড়ছো, তারপরে এআই রে বলবা, আচ্ছা এই কয়দিন তোমার সাথে যে ওয়ার্ড গুলো শিখছি, এই ওয়ার্ড গুলো থেকে আমাকে একটা ছোট পরীক্ষার কুইজ দাও তো, ঠিক আছে? এই তো। আবার ওকে বলে যে আচ্ছা গত 5 দিন ধরে তোমার সাথে যে ওয়ার্ড গুলো নিয়ে ডিসকাস করছি, আমাকে একটা ছোট ফিল ইন দ্য গ্যাপস বানায় দাও তো। এই তো। সুতরাং বড় করে নিচে এটা লিখে রাখছি, পিডিএফ দেখে মুখস্থ না করে এআই ব্যবহার করে প্র্যাকটিস করুন। মুখস্থ করবোই না, মুখস্থ করবোই না। এখন ভাই কথা হচ্ছে এগুলো কখন করবো? অফ পিক আওয়ার, বাসে যাইতেছি, দাঁড়ায় আছি, বসে আছি, ভাল লাগতেছে না, এই তো, ঠিক আছে? এইসব সময় অল অফ পিক আওয়ার্স, কোনো ভোকাবুলারি পড়ে মানে 30 মিনিটস পিক আওয়ার, যেটা মাত্র বললাম এই খাতায় লেখা। এবার আসে এই যে রেগুলার প্র্যাকটিস, এই বইটা থেকে কিভাবে কি করবা সেই জিনিসগুলো আমি একটু দেখাই দিচ্ছি। আমাদের প্র্যাকটিস বইটি ব্যবহার করে প্রতিদিন 10টি করে শব্দ অনুশীলন করুন। ভাই অনুশীলন মানে কি? অনুশীলন মানে এই যে এটা ইয়ে করবা, মানে শুনবা, ভিডিও শুনবা। আসতেছে, আমি বইটা ধরে দেখাই দিচ্ছি। এই ক্লিয়ারলি দেখা যায়, লিঙ্কে ক্লিক করে অথবা কিউআর কোড স্ক্যান করে রেকর্ডিং শুনুন। আমাদের প্রত্যেকটা শব্দ আমরা তোমাদেরকে রেকর্ড করে দিছি, প্রত্যেকটা শব্দ আমরা তোমাদেরকে হচ্ছে একদম মুখে তুলে দিছি, ব্যাখ্যা করে দিছি। এগুলো করবা। এবং এই যখন এটা পড়া হয়ে যাবে, 10টা করে ওয়ার্ড যখন একদিনে পড়ে ফেলবা, তারপর একটা প্র্যাকটিস টেস্ট দিবা। প্র্যাকটিস টেস্ট, মেগা এক্সাম, এই জিনিসগুলো দিবা। মেগা এক্সাম ধরো হয়তো একদম শেষে আসবে, পুরো বই শেষ করার পরে আসবে, বাট মাঝখানে মাঝখানে আমাদের প্রত্যেক 10টা ওয়ার্ডের পরে একটা করে প্র্যাকটিস টেস্ট দেওয়া আছে। বাট তোমাদের পরীক্ষার রুটিনে কিন্তু আমরা এইভাবে করে রাখিনি। পরীক্ষার রুটিনটা আবার কিরকম রাখছি, তুমি তো 2টা চ্যাপ্টার পড়লা, 2 দিন পড়লা, 10 10 20টা পড়লা, তারপরে পরীক্ষা দিলা, 20টা শব্দ একসাথে পরীক্ষা দিলা। 20টা শব্দ একসাথে পরীক্ষা দিলে মানে 2টা পরীক্ষা দিবা। 2টা পরীক্ষা মানে 10টা 10টা করে যে আমরা প্রশ্ন দিয়েছি, একটু পরে আমি দেখাচ্ছি, বইটা থেকে দেখাচ্ছি। বললাম যে এবারে তুমি তোমার মতো করে সুবিধা মতো পরীক্ষা দিবা। তোমার এটা কমপ্লিটলি ইওর ফ্রিডম। হ্যাঁ, এই বইটা ইউজ করে তুমি পরীক্ষা দিবা, সব প্রশ্ন এই বইয়ের মধ্যে দেয়া আছে, প্র্যাকটিস এক্সাম গুলা। ইটস আপ টু ইউ, হ্যাভ দ্য ফ্রিডম। 3 নম্বর পয়েন্ট ভাই, দৈনন্দিন কাজ চলার পথে যে কোনো সময় জাস্ট পকেট থেকে ফোনটা বের করো, ইবুকটা খোলো, খুলে প্র্যাকটিস করো, শেষ। এই যে এটাই কাজ, ঠিক আছে? এটাই কাজ। এখন চলো আমরা দেখি বইটা এক্স্যাক্টলি, বইটার থেকে আমরা একটু কিভাবে এই স্ক্রিনটা ধরে ধরে একটু কিভাবে করতে পারি, চলো সেটা একটু দেখি। হ্যাঁ, তোমরা যদি বইটা খুলো, বইটার এটা হচ্ছে ফার্স্ট পেজ, যেখানে বইটা সম্পর্কে কিছু জিনিস লেখা আছে। তো আমি এটা স্কিপ করে যাচ্ছি, পরের পেজে চলে যাচ্ছি। খেয়াল করো, এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। আমাদের এখানে দেখবা, এই যে তুমি যে ওয়ার্ড 1 থেকে 10 দেখতে চাও সেটা আছে। হ্যাঁ, ওয়ার্ড 1, এরপরে 11 থেকে 20, এরকম করে যে কোনো একটা ক্লিক করলে তুমি সেই ওয়ার্ড পেজে চলে যাবো। তো ক্লিক করে আমরা যেতে পারি, আমরা ক্লিক না করেও যেতে পারি। হ্যাঁ, আমরা সেখান থেকে ইজিলি পরের পেজে চলে যাব। সেখানে দেখো বিভিন্ন সফল মানুষরা আমাদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে, সেগুলো তোমরা শুনতে পারো। হ্যাঁ, এবারে আসে এই যে
ফার্স্ট পেজ আমরা একটু দেখি। হ্যাঁ, এই পেজে তাহলে আমাদের কি কি আছে খেয়াল করো। বাম পাশে সবগুলো ওয়ার্ড আছে। হ্যাঁ, সবগুলো ওয়ার্ড আছে, যে প্রথম 10টা ওয়ার্ড। তো তুমি এখানে অ্যাবেটটা দেখবা। অ্যাবেটটা দেখার পরে তারপর তোমার কাজ কি, তুমি অ্যাবেটের বাংলা মিনিংটা দেখো। এই যে দেখো, বাংলা অর্থ বা বাংলা বাক্য কমে যাওয়া, বাংলা অর্থটা কি কমে যাওয়া, এই যে বৃষ্টি থামার পর গরমটা একটু কমে এলো। ইংলিশ মিনিংটা দেখো। ঠিক আছে, ইংলিশ মিনিংটা কি, কোনো কিছুর ইন্টেন্সিটি বা অ্যামাউন্ট কমে যাওয়া। আফটার দ্য রেইন দ্য হিট অ্যাবেটেড স্লাইটলি। হিট কি হয়, হিট কি কোনো পরিমাণ যেটা কমে, এটা ইন্টেন্সিটি কমে। তার মানে অ্যাবেট সাধারণত এরকম ক্ষেত্রে ব্যবহার করা যেখানে ইন্টেন্সিটি কমে। দেখো, ওয়েন টু ইউজ, এই লাল কালিতে এই অংশটা ব্যাকগ্রাউন্ড লাল, এটা খুব ভালো মতো শিখবা। দিস ইজ কল্ড কনটেক্সট। ওয়েন টু ইউজ, দিস ইজ কল্ড কনটেক্সট। এই শব্দটা কখন ব্যবহার করতে হয়, এটাই কনটেক্সট। এরপরে এবার দেখো রিলেটেড সিনোনিম এন্ড ডিফারেন্সেস গুলো দেওয়া আছে, তাই না? রিলেটেড সিনোনিম গুলো দেওয়া আছে। হ্যাঁ, তো এটার সিনোনিম গুলা কি কি আছে। বাট আবারও বলি ভাই, কোনো একটা শব্দের রিয়েল কোনো সিনোনিম হয় না। অ্যাবেটের সিনোনিম কোনোদিনই অ্যালিভিয়েট না। তাই আমরা বলছি রিলেটেড সিনোনিম এন্ড ডিফারেন্সেস, মানে মনে হইতে পারে এটা সিনোনিম, বাট দেয়ার আর ডিফারেন্সেস। অ্যাবেটের সিনোনিম কোনোদিনই অ্যালিভিয়েট না, কারণ অ্যাবেট ব্যবহার করে যখন কোনো কিছুর আমাদের তীব্রতা কমে আসে, তখন আমরা অ্যাবেট ব্যবহার করি। হ্যাঁ, তীব্রতা কমে। অ্যালিভিয়েট ব্যবহার করি যখন আমাদের কোনো কিছুর ব্যথা কমে যায়। খেয়াল করো, দুটোই কমা, বাট একটা হচ্ছে কোনো কিছু তীব্রতা বা তীক্ষ্ণতা কমা, একটা ব্যথা কমা। মানে অ্যালিভিয়েট সবসময় ব্যথার ক্ষেত্রে ব্যবহার করব, এরকম একটা কথা। মানে দুটো সিনোনিম না, দুইটাই যদিও কমা, বাট এটা সিনোনিম না। দুজনের আলাদা আলাদা পারপাস আছে ব্যবহার করার। ঠিক আছে, এরকম খেয়াল করো। যেমন ডিমিনিশ, কোনো কিছুর প্রভাব কমে যাওয়া, পরিমাণ কমে যাওয়া। সাবসাইড, প্রত্যেকটারে আলাদা আলাদা পারপাস দেখবা। হ্যাঁ, অনেক অনেক ক্ষেত্রে আছে যে একদম কাছাকাছি, দুটি ইন্টারচেঞ্জেবল হয়তো ব্যবহার করা যায়, বাট অলওয়েজ তাও চেষ্টা করবা যে কোনটা কোন জায়গায় ব্যবহার করে এটা একটু ভালো মতো বুঝতে। এটা বোঝার পাশাপাশি উদাহরণটা তখন দেখবা, উদাহরণটা দেখলেই বরং ক্লিয়ার হবে। সেকেন্ড, দ্য অ্যাবারেন্ট, তাই না? একইভাবে শিখবা। এখন ভাই এগুলো তুমি বই থেকে পড়বা, এটা আমরা আশাই করি না। তুমি এই বই খুলে পড়বা, এটা একদমই এক্সপেক্ট করি না। মানাও, মানে তোমাকে মানাও করতে, সেটা কইরো না। রাদার ইউ ক্লিক দিস লিঙ্ক, ইউ ক্লিক দিস লিঙ্ক, এই লিঙ্কটায় ক্লিক করে তুমি ভিডিওতে চলে যাও। ভিডিওতে চলে গিয়ে ভিডিওটা শোনো। ভিডিওটা ক্লিয়ারলি মোবাইলে ফুল স্ক্রিন করে দেখো, শোনো। হ্যাঁ, ঠিক আছে, দেন তোমার ক্লিয়ার হয়ে যাবে যে এটা কি বলতেছে, কোথায় কি, কেন, কিভাবে, এগুলা। হ্যাঁ, তাহলে এই যে জিনিসগুলো দিয়ে রাখছি, অ্যাবেটের মিনিং, অ্যাবারেন্টের মিনিং, কেন, যদি ভিডিও দেখে তাহলে এগুলো কেন? হ্যাঁ, এইটা দিছি। তুমি ভিডিও টিডিও দেখা হয়ে গেলে একবার ভিডিও থেকে দেখলা, একবার এই যে বড় বড় শব্দগুলো অ্যাবেট দেখলা, অ্যাবারেন্ট দেখলা, আবার বাম পাশে খেয়াল করো, বাম পাশে আবার দেখলা। আমাদের এই বইটার একমাত্র কাজ হচ্ছে এই শব্দগুলোর সাথে তোমাকে কয়েকদিন পর পর মিট করানো, বিভিন্ন ভাবে মিট করানো, তোমার সাথে তোমার সামনে এই শব্দটাকে তুলে ধরা। ঠিক আছে, তোমারও কাজ হচ্ছে বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় লিখে লিখে এই শব্দটাকে তোমার সামনে নিয়ে আসা। ঠিক আছে, পুট ইট ইন ফ্রন্ট অফ ইউ, ভিজিট ইট অফেন। ঠিক আছে, বাধ্য করো নিজেকে ওই শব্দের সাথে ঘুরে ফিরে বারবার দেখা হতে। ঠিক আছে ভাইয়া, এটাই কাজ। ক্লিয়ার? এখন মনে করো অনেকদূর পড়ে ফেলছো, তখন তুমি কি করবা, তুমি মনে করে ব্যাক করতে চাও সূচিপত্রে, এই জাস্ট এখানে ক্লিক করে সূচিপত্রে ব্যাক করো। ঠিক আছে, এখানে ক্লিক করে সূচিপত্রে ব্যাক করো। মনে করো ওয়ার্ড 1 থেকে 10 পড়লা, সরি এই যে 2টা পড়লা, দেন নেক্সট পেজে যাই আমরা, নেক্সট পেজে পড়লাম। এরকম করে করে আমরা কি করবো, আমরা প্রথম 10টা মনে করে পড়ে ফেললাম। হ্যাঁ, এই দেখো, ওকে, এই 10টা আমরা মনে করে পড়ে ফেললাম। ওকে, দেন আসো আমরা পরের কয়টা পড়তেছি। হ্যাঁ, দেখো পরের কয়টা পড়তেছি, যে আবার পড়লাম। এরকম একদিনে 10টা পড়ছি, পরের দিন আরো 10টা পড়বো। এইরকম যখন আমাদেরকে 20টা ওয়ার্ড শেষ, তখন দেখো প্রত্যেক 20টা ওয়ার্ড দিয়ে এখানে একটা পরীক্ষা আছে। ওয়ার্ড 1 to 20। এবার খেয়াল করবে লেফট সাইডে না 20টা শব্দ আমরা দিয়ে দিছি। এই পরীক্ষা দেওয়ার আগে তুমি 20টা শব্দ আরেকবার দেখো, তোমার খাতার থেকে যে লিখছিলে না, ওই 20টা শব্দ বের করে একবার পড়ে নাও। হ্যাঁ, আবারও বলি, এই পরীক্ষাগুলোর উদ্দেশ্য মার্কস চেক করে না, কত পাইলাম সেটা চেক করে না, রেদার শব্দগুলোর সাথে আরেকবার মিট করা, আর একবার এই শব্দের সাথে আমার দেখা হওয়া। ঠিক আছে, সো লেফট সাইডে শব্দগুলো একবার দেখে নাও, এরপরে এই প্র্যাকটিস টেস্টটা সলভ করা শুরু করো। ভাই আবার বলি, প্র্যাকটিস টেস্ট সলভ করা কিভাবে করবা, নাও এয়ার ইজ দ্য ট্রিক। ভাই এই যে খেয়াল করো, ফিল ইন দ্য গ্যাপস। এখানে ভাই একটা কথা বলি, এই এই গ্যাপটায় কি হবে, এটা তুমি বাংলা মিনিং দিয়ে অনুমান করা ট্রাই করো। বাংলা মিনিং দিয়ে অনুমান করার ট্রাই করো, যেখানে গ্যাপটা কি হইতে পারে আসলে, এই গ্যাপটা এমন কি হইলে আসলে এই শব্দটার, এই লাইনটা একটা অর্থপূর্ণ লাইন হবে। তাহলে এই যে অনুমান করতেছে, এই অনুমান অনুসারে এই লেফট সাইড থেকে 20টা শব্দের মধ্যে একটা শব্দকে পিক করো, যে তোমার অনুমানের সাথে এখানকার কোন শব্দটা মিলে, ধারণা করো যে কোনটা হইতে পারে, কোনটার অর্থ কি, দেন এখানে নিয়ে বসাও। এরকম করে করে এখান থেকে তুমি ইউজ করে করে আগাবা।
তবে আবারও বলছি, দিস ইজ ট্রায়াল অ্যান্ড এরর। ঠিক আছে, তুমি জাস্ট অনুমান করতেছো। এই খেয়াল করো, 1 নাম্বার শব্দ সেন্টেন্সটা খেয়াল করো, হ্যাঁ, একটু যদি জুম করি। His response to the job offer was something. His response to the job offer was something, মানে গ্যাপ। He neither accepted or rejected it, leaving the employer puzzled. মানে তোমাকে এমপ্লয়ারকে তুমি জানাও না যে তুমি কি একসেপ্ট করছো না রিজেক্ট করছো, এমপ্লয়ার পাজেলড হয়ে গেছে। হিজ রেসপন্স টু দ্য জব অফার ওয়াজ সামথিং, মানে তুমি যে জানাও নাই, তুমি চিন্তা করতে পারো তার রেসপন্স ছিল কি সাইলেন্ট থাকা। তার রেসপন্স ছিল কি একদম মানে কি বলা যেতে পারে আনপ্রফেশনাল। হ্যাঁ, এই যে জিনিসগুলো তোমার মাথায় আসতেছে, এগুলো প্রত্যেকটা চিন্তা করো, যেখানে গ্যাপে কোন জিনিসটা দিলে এই শব্দটা, এই লাইনটা একটা অর্থপূর্ণ হয়ে দাঁড়াবে। যেমন আমি আনপ্রফেশনাল বললাম, এটা একটা এই বাক্যটাকে অর্থপূর্ণ করতে পারে। হ্যাঁ, সাইলেন্ট, সে কোনো কিছু করে নাই। ঠিক আছে, রেসপন্স টু দা জব অফার ওয়াজ সাইলেন্ট। ঠিক আছে, ওয়াজ বিং সাইলেন্ট হবে। হ্যাঁ, হইতে পারে। এখন তুমি বলবে এইটা কি এই 20টার মধ্যে আছে? এই 20টার মধ্যে আবার থাকতে হবে, বিকজ আমাদেরকে বলা হয়েছে এই এই যে পরীক্ষাটা আমরা দিব, প্র্যাকটিস টেস্ট 1, এটাতে এই 20টা শব্দের উপরে বেস করে। তার মানে এই 20টা শব্দের মধ্যে ওরকম কি আছে যেটা এখানে বসাইলে আমার অনুমান করা শব্দের সাথে মিলে। বিভিন্ন রকম খুঁজে বের করো। সো প্র্যাকটিস মিন্স প্র্যাকটিস ভাইয়া, এটা আমাদের আসলে কোনো জোর করে মার্কস দেখা না। আর একটা জিনিস এবার দেখো, নিচে ছোট করে আমাদের অ্যান্সারও দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার নিচেই দেওয়া আছে। বাট নিচে ছোট করে দেওয়ার উদ্দেশ্য তো তুমি যেন পরে জুম করে মিলাই নিতে পারো, অ্যান্সার ইনস্ট্যান্ট শিখে ফেলবো। অ্যান্ড ডেফিনেটলি visit our Facebook group, Facebook page, and definitely like it or follow it. দেন ফেসবুক গ্রুপে ভিজিট করো, আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে একটু দেখো, এবং তুমি আমাদের ইউটিউব চ্যানেলটাও ভিজিট করো। ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ওকে, অল দিস আর ক্লিকেবল, তুমি ক্লিক করলে অটোমেটিক চলে যাবে। ঠিক আছে, আচ্ছা। বিভিন্ন টুকটাক অন্যদের গল্প পাবা, সিনিয়র ভাইয়া আপুদের গল্প পাবা, তাদের গল্পগুলো একটু পড়ে দেখতে পারো। ঠিক আছে, এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে, অনেক কিছু বুঝতে, ইন্সপায়ার হইতে। এসব ক্ষেত্রে আমার মনে হয় এই বইটা তোমাকে ভোকাবুলারি পড়ার পাশাপাশি কিছু ইন্সপায়ার্ড হইতেও হেল্প করবে। তো এই তো 20টা করে শেষ করবা, একদিন 10টা করে পড়বা, ভিডিও শুনবা, দেখবা, সারা বাসায় লিখে ভরে ফেলবা, আবার নিজের খাতায় নিজে লিখবা, এরকম করে প্রতি 20টা পড়ার পরে একটা করে পরীক্ষা দিবা। সো আই থিঙ্ক a huge congratulations to Choiti for bringing this book for us. It was a fantastic effort from Choiti. We really, really appreciate her efforts. And এই মুহূর্তে আশা করি এরকম একটা বই তোমার জন্য খুব 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 হেল্পফুল হবে, যেটা পকেটে নিয়ে ঘোরা যাবে, এবং যেখানে বাটন প্রেস করলেই কথা বলে বলে কেউ তোমাকে বুঝিয়ে দিবে, এবং সেই কথা বলাটার কেউ না, সেটা চৈতি। ঠিক আছে, সো বেস্ট অফ লাক ইউজিং দিস বুক। হোপফুলি তোমরা জিআরই 333, এই 333টা ভোকাবুলারিকে একদম নিজের দখলে নিয়ে আসতে পারবা। লাস্ট থিং, নেভার এভার মেমোরাইজ, নেভার এভার মেমোরাইজ। জাস্ট লিসেন টু ইট, listen again and again. Just watch the word and watch again and again. Just watch the videos and watch again and again. Let it be yours naturally. Okay? So ঠিক এভাবে করেই তোমরা ভোকাবুলারি পড়বা, তোমার খাতা আমাদের বই। বারবার দেখা হোক ভোকাবুলারির সাথে। আল্লাহ হাফেজ।